আসসালামু আলাইকুম। ইসমত মিলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। 2026 সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি কথা জানান। রাখাইন স্থিতিশীলতা আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে যে কোনো যৌথ প্রচেষ্টায় বাংলাদেশ সহযোগিতা করতে প্রস্তুত আছে বলে উল্লেখ করেন ডক্টর ইউনূস। গাজায় গণহত্যা চলছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠারও প্রস্তাব করেন। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন ফরিদ আলম। Yunus, Chief Advisor of the Interim Government of the People's Republic of Bangladesh. যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে বাংলায় বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করতে ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুতি নিচ্ছে সরকার। আগামী নির্বাচনে যে দলে জনগণের সমর্থন পাক না কেন, সংস্কার কার্যক্রম বাস্তবায়নে আর কোনো অনিশ্চয়তার অবকাশ থাকবে না। আপনারা জানেন যে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা, আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছি। সরকারের অন্যতম লক্ষ্য দেশ থেকে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার জানিয়ে ডক্টর ইউনূস বলেন, সংশ্লিষ্ট দেশগুলোর আইনি বাধায় এই প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। উন্নয়নশীল দেশ হতে সম্পদ পাচার রোধে কঠোর আন্তর্জাতিক বিধিবিধান প্রণয়নের প্রস্তাব করেন তিনি। গত 15 বছরের দুর্নীতির মাধ্যমে শত শত কোটি ডলার অবৈধভাবে বিদেশে পাচার করা হয়েছে। আমরা নিরলসভাবে এই সম্পদ ফেরত আনার চেষ্টা করছি, কিন্তু সংশ্লিষ্ট দেশগুলোর আইনি প্রক্রিয়া এবং অন্যান্য নানাবিধ প্রতিবন্ধকতার কারণে আমাদের এই প্রচেষ্টা বারে বারে বাধাগ্রস্ত হচ্ছে। সংশ্লিষ্ট দেশগুলোর দৃঢ় সদিচ্ছা ছাড়া আমরা পাচার হওয়া অবৈধ সম্পদ পুনরুদ্ধারে সফল হতে পারছি না। রোহিঙ্গা ইস্যু শুধু বাংলাদেশের সংকট নয় জানিয়ে প্রধান উপদেষ্টা এই সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। বিদ্যমান দাতাদের সাহায্য বাড়াতে এবং সম্ভাব্য নতুন দাতাদের অনুদান প্রদানের আহ্বান জানাচ্ছি, যাতে এই বিপর্যয়কর পরিস্থিতি এড়ানো যায়। মানবিক সহায়তার জন্য নতুন ও বর্ধিত তহবিলের বাইরে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই মায়ানমার সরকার এবং রাখাইনের অন্যান্য অংশীদারদের উপর ইতিবাচক পরিবর্তন ও দ্রুত রাজনৈতিক সমাধানের জন্য চাপ প্রয়োগ করতে হবে। অন্যান্য প্রতিবেশী দেশগুলোকেও তাদের দায়িত্ব পালন করতে হবে। রাখাইনে স্থিতিশীলতা আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের যে কোনো যৌথ প্রচেষ্টায় সহযোগিতা দিতে বাংলাদেশ সর্বদা প্রস্তুত। গাজায় মানবিক বিপর্যয় চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম ও ইতিহাস বিশ্ববাসীকে ক্ষমা করবে না মন্তব্য করে তিনি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে বিশ্ব নেতাদের আহ্বান জানান। সবচেয়ে মর্মান্তিক চিত্র আমরা দেখেছি গাজায়। শিশুরা না খেয়ে অকাল মৃত্যুবরণ করছে, বেসামরিক জনগোষ্ঠীকে নির্বিচারে হত্যা করছে, হাসপাতাল, স্কুল সহ একটা গোটা জনপদ নিশ্চিহ্ন করে দিচ্ছে। এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম ও ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না। ফরিদ আলম, এনটিভি নিউজ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। আজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করে তার সরকারের প্রতি সংহতি জানিয়েছেন লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট ভাইরা ভ্রিক ফ্রেবার্গ। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দেওয়ার পর তিনি প্রধান উপদেষ্টার সাথে নিউ ইয়র্কে তার হোটেল রুমে সাক্ষাৎ করেন। এ সময় তার সাথে বেশ কয়েকটি দেশের সাবেক সরকার প্রধানরা ছিলেন। দারিদ্র্য দূরীকরণে আজীবন কাজ করে যাওয়ায় ডক্টর ইউনূসের প্রশংসা করেন তারা। বাংলাদেশের অর্থনীতিতে আরও গতি আনতে তারা বাংলাদেশ সরকারকে সহযোগিতা করতেও প্রস্তুত আছেন বলেও জানান বিশ্ব নেতারা। তাদের এই সাক্ষাৎ তার জন্য পুরোপুরি অপ্রত্যাশিত ছিল উল্লেখ করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের প্রস্তাব দিয়েছে প্রতিবেশী দেশ ভুটান। আজ নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সাইডলাইন বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে এমন প্রস্তাব দেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। একই সাথে পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দুই দেশের সম্ভাবনাকে কাজে লাগানোর উপর গুরুত্বারোপ করেন ভুটানের প্রধানমন্ত্রী। বাংলাদেশের কুড়িগ্রাম বিশেষ অর্থনৈতিক অঞ্চল, যেটি ভুটানের বিনিয়োগ
নিয়োগকারীদের জন্য বরাদ্দ করা হয়েছে এবং ভুটানের গেলেফো অর্থনৈতিক অঞ্চল পারস্পরিক ব্যবহারের মাধ্যমে দুই দেশই উপকৃত হতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। ভুটানের এই প্রস্তাবকে ইতিবাচক উল্লেখ করে ডক্টর ইউনূস দুই দেশের সম্ভাব্য সকল সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। গত মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণে তিনি এ সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন। উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় বলা হয়, 23 সেপ্টেম্বর নিউ ইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং তার মেয়ে দিনা ইউনূসের সঙ্গে ছবি তুলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। জাতিসংঘের 80তম সাধারণ পরিষদ অধিবেশনে আগত বিশ্ব নেতাদের সম্মানে ওই নৈশভোজের আয়োজন করা হয়। অভ্যর্থনা অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্পকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ডক্টর ইউনূস। অন্য প্রসঙ্গ, বাংলাদেশে গতানুগতিক রাজনীতি এখন আর চলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত জিয়া সুইমিং কার্নিভাল সিজন 1-এর উদ্বোধন করতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন। দেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন এসেছে তা রাজনৈতিক কর্মীদের ধারণ করতে হবে উল্লেখ করে আমির খসরু বলেন, মানুষ এখন আর গদ বাঁধা রাজনীতি দেখতে চায় না। নতুন প্রজন্ম এখন নতুন ধারায় চিন্তা করতে শিখেছে, তাই বিএনপিকে ভিন্ন ধারার রাজনীতি নিয়ে মানুষের কাছে যাওয়ার উপর গুরুত্বারোপ করেন তিনি। এ সময় সাঁতার প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য। অত্যন্ত 4টি বা 5টি ইভেন্ট হয়েছে এবং এখন একটি ইভেন্ট চলছে। রাজনীতিতে এখন ভিশন থাকতে হবে, দূরদৃষ্টি থাকতে হবে। ওই গদবাঁধা রাজনীতি দিয়ে এখন আর চলবে না। আপনাকে নতুন নতুন ধারণা নিয়ে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে এবং নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে। বাংলাদেশের মানুষের মনোজগতে বড় পরিবর্তন আসছে, এটা আমাদেরকে ধারণ করতে হবে। এটা ধারণ করতে না পারলে রাজনীতি চলবে না কিন্তু আগামী। দীর্ঘ 16 বছর পর আজ কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বিকেলে নগরীর টাউন হলে অনুষ্ঠিত হবে এ সম্মেলন। সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলনে প্রধান বক্তা থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। উদ্বোধন করবেন দলটির জাতীয় স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। সম্মেলনকে দলটির নেতাকর্মীরা আসতে শুরু করেছে। সম্মেলন উপলক্ষে 5টি পদে মোট 13 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী ইফতেখার রেজা, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইফতেখার, সম্মেলনে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন এবং সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। বেলা 3টা থেকে শুরু হতে যাওয়া কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যে সম্মেলন, সেটি দীর্ঘ 16 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেটিকে ঘিরে দলীয় যে নেতাকর্মী যারা তৃণমূলের লোকজন আছেন তাদের মধ্যে ব্যাপক উৎসবের আমেজ লক্ষ্য করতে পারছি এখন পর্যন্ত যারা এসেছেন বা উপস্থিত হয়েছেন, এবং ইতিমধ্যে আসতে শুরু করেছেন বিভিন্ন কাউন্সিলর যারা রয়েছেন সম্মেলনের। তারা আসছেন এবং তারা জানাচ্ছেন যে সভাপতি পদে 1 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং সাধারণ সম্পাদক পদে বর্তমান যিনি সদস্য সচিব তিনি মনোনয়ন সংগ্রহ করেছেন। এছাড়া জ্যেষ্ঠ সহসভাপতি পদে 3 জন সংগ্রহ করেছেন এবং যুগ্ম সম্পাদক পদে 4 জন এবং সাংগঠনিক সম্পাদক পদে 4 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আর এই সম্মেলনে মূলত প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এখন পর্যন্ত আমরা এটি জানতে পেরেছি এবং যথাসময়ে সম্মেলন শুরু হবার কথা রয়েছে। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে দীর্ঘ 16 বছর পর যে সম্মেলন হতে যাচ্ছে, এই সম্মেলনের পর যারা পদে আসবেন বা দায়িত্বে আসবেন, দক্ষিণ জেলা কুমিল্লার যে সাংগঠনিক দক্ষিণ জেলা, এর মধ্যে রয়েছে 10টি উপজেলা ও 4টি পৌরসভা। এই প্রত্যেকটি ইউনিটকে যারা দায়িত্বপ্রাপ্ত হবেন তারা সকলে খোঁজ রাখবেন এবং আরও সুসংগঠিত করবেন, এমনটা প্রত্যাশা করছেন তৃণমূলের নেতাকর্মীরা। তো এই ছিল কুমিল্লা টাউন হল থেকে দীর্ঘ 16 বছর পর সম্মেলনের সর্বশেষ তথ্য। জানছিলাম বিএনপির সম্মেলনের খবর।
সফররত ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধি দলের সাথে বিএনপির বৈঠক অনুষ্ঠিত হয়েছে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে। নির্বাচন পর্যবেক্ষণ এবং ফলো আপ বিশেষজ্ঞ রিকার্ডো চেলেরি মেটে বাক্কেন ম্যানুয়েল ওয়ালি, ইউরোপীয় ইউনিয়নের ডেপুটি হেড অফ ডেলিগেশন বাংলাদেশের বায়েবা জারিনা শনিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আসেন। এ সময় বৈঠকে বিএনপির পক্ষে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে একটি ছাড়া ঢাকা রুটের যাত্রীবাহী সকল বাস চলাচল দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে। চালক ও শ্রমিকদের সুযোগ সুবিধা বাড়ানো নিয়ে মালিকদের সাথে মতবিরোধের কারণে মালিকপক্ষ বাস চলাচল বন্ধ রেখেছে, ফলে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। উদ্ভূত পরিস্থিতিতে আজ দুপুরে ঢাকায় পরিবহন মালিক ও সংগঠনের নেতাদের বৈঠক হবার কথা রয়েছে। সম্প্রতি শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনে শুরু করলেও কয়েক দফায় বাস চলাচল বন্ধ হয়ে যায়। বিশ্ব পর্যটন দিবস আজ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হচ্ছে। জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থা কর্তৃক নির্ধারিত এবছরের প্রতিপাদ্য টেকসই উন্নয়নে পর্যটন। উন্নয়ন প্রক্রিয়ায় পর্যটন অনুঘটক হিসেবে কাজ করে। পর্যটনের মাধ্যমে বিভিন্ন দেশ, সংস্কৃতি ও মানুষের মধ্যে ইতিবাচক মনোভাব সৃষ্টি হয় সমঝোতা ও বন্ধুত্ব। অর্থনৈতিক ও পরিবেশগত সহিংসতার অবসান ঘটিয়ে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টিতে পর্যটনের ভূমিকা অপার। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নেও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পর্যটন শিল্পের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। রাত পেরুলে শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু। তাই শেষ মুহূর্তে দম ফেলার ফুরসত যেন নেই সনাতন ধর্মাবলম্বীদের। মণ্ডপে মণ্ডপে দেবী দুর্গার প্রতিমাকে সাজিয়ে তুলছেন কারিগরেরা। মন্দির ও মণ্ডপগুলোতে চলছে ধোয়া মোছা ও সাজসজ্জার কাজ। এদিকে দুর্গাপূজা ঘিরে সব মন্দিরে ও মণ্ডপে আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে। বিস্তারিত ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে। শারদীয় দুর্গাপূজা ঘিরে মন্দিরে মন্দিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মন্দির ও মণ্ডপে চলছে ধোয়া মোছা আর সৌন্দর্যবর্ধনে আলোকসজ্জার কাজ। এবছর বগুড়ায় 681টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। প্রতিমাকে রং তুলির আঁচড়ে সাজাতে দম ফেলার সময় পাচ্ছেন না কারিগররা। দুর্গাপূজা ঘিরে জয়পুরহাটের মন্দির ও পূজা মণ্ডপগুলো সরব হয়ে উঠেছে। তাই শেষ মুহূর্তে প্রতিমার গায়ে রং তুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত কারিগরেরা। জেলায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গা উৎসব উদযাপন করতে সব ধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে বলছে আয়োজকরা। প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন। আমরা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং সকলের সহযোগিতায় আমরা শান্তিপূর্ণভাবে পূজা প্রতিপালন করতে পারবো বলে আশাবাদী। জেলার 5টি উপজেলায় 291টি মন্দির ও পূজা মণ্ডপে 5 দিনব্যাপী শারদীয় দুর্গা উৎসব ঘিরে জেলা জুড়ে জোরদার করা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। আমাদের প্রত্যেকটা মন্দিরে 500 মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে এবং চালও বিতরণ শুরু হয়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলা, রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের পূজা মণ্ডপকে নিরাপত্তার জন্য যথেষ্ট সহযোগিতা চেষ্টা করতেছে। আমরা আশা করি বিগত বছরের তুলনায় বছর আরও সুন্দর উৎসবমুখর পরিবেশে শারদীয় উৎসব পালন করা যাবে। রোববার মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে আজ থেকে 6 দিন আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় বন্দর ও কাস্টমসের পণ্য খালাসের কাজ এবং দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। বিশেষ ব্যবস্থায় ভারতে ইলিশ মাছ রপ্তানিও চালু থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীমা হোসেন। আগামী 4 অক্টোবর থেকে শুরু হবে স্বাভাবিক কাজ। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।